বন্ধু সার্কেলের কারোর বিয়ে হয়ে গেলে আপনারা কি করেন? ফেসবুকে ছবি দিয়ে একটা স্ট্যাটাস দেন না যে অমুকের উইকেটটা পড়ে গেল? এই জিনিসটা কিন্তু আমরা মিডিয়াতেও কাব্যিক করে করি। একজন ক্রিকেটার যখন বিয়ে করে ফেলেন, আমরা তখন শিরোনাম করি দ্বিতীয় ইনিংস শুরু করলেন অমুক, দ্বিতীয় ইনিংস শুরু করলেন সাকিব বা তামিম। মানে এই বিয়ে করার সঙ্গে উইকেট পতনের একটা রিলেশন মনে হয় ঐতিহাসিক কাল থেকে বন্ধু বান্ধবরাও বলে, এই সাংবাদিকরাও বলে। বিয়ে করা মানেই সেকেন্ড ইনিংস, বিয়ে করা মানেই উইকেট পড়া। তাহলে এই জিনিসটার সুযোগ নিতে হবে না? এই জিনিসটার অসাধারণ সুযোগ নিয়ে নিলেন চট্টগ্রামের এক কাজী সাহেব। তিনি দেখলেন যে আমি যখন হাজার হাজার বিয়েই পড়াতে পারি, তার মানে তো উইকেট ফেলে দিতে পারি। তো এক কাজ করা যাক, বল দিয়ে এমন রহস্যময় বল করা যাক যে দুনিয়া জুড়ে ত্রাস তৈরি হয়ে যাক। আমি দুনিয়ায় মানুষের উইকেট ফেলে দেওয়া শুরু করি। এই সমস্ত এতদিন পর্যন্ত বন্ধু বান্ধবের উইকেট ফেলছে, এবার সত্যি সত্যি ব্যাটসম্যানদের উইকেট ফেলি। ওকে, জোকস অ্যাপার্ট, এই কাজী সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। এখন বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বিস্ময়কর বোলার, সবচেয়ে বিস্ময়কর বোলার। সেটা শুধু সে একজন মিস্ট্রি বোলার, মিস্ট্রি স্পিনার এজন্য না। গত ২ বছর সময়কালে, ২ বছরেরও কম সময়, গত ১.৫ বছর সময়কালে এই ছেলেটি বলা যায় একবারে শূন্য থেকে এখন ভয়াবহ একটা উত্থান ঘটাচ্ছে। এতদিন পর্যন্ত দেশের ভেতরে তার এই উত্থানের গল্পটা ছিল, এবার সেই উত্থানের গল্পটা বলতে চলে গেছে নর্দার্ন টেরিটরিতে। সেখানে গিয়ে নর্থ ইন টি-20তে বাংলাদেশ এইচপি দলের হয়ে রীতিমতো কাঁপায় দিচ্ছে এই নর্থ ইন টি-20 টুর্নামেন্ট। ৩ ম্যাচে অলরেডি ১১ উইকেট নিয়ে ফেলছে। আজকে যখন কথা বলতেছি, আজকের ম্যাচেও সে ৪টা উইকেট নিয়েছে। এই টুর্নামেন্টে সবচেয়ে সেন্সেশন হয়ে গেছে। তাকে রিডই করা যাচ্ছে না। একদিকে যেমন জাতীয় দলের নেটে লিটনরা রিড করতে পারে না, এখানে যখন প্রিমিয়ার লিগ হয়, এনসিএল হয়, কেউই রিড করতে পারতেছে না। ওখানে নর্থ এন্ডেও হোভার্ট টোবার্টের মতো দলের খেলোয়াড়রা তারা রিড করতে পারতেছে না। হঠাৎ করে এই ছেলেটা মাত্র ১.৫ বছরের ব্যবধানে ওই যেটা বললাম ছাই থেকে একদম ফিনিক্স পাখির মতো উঠে আসছে। সে আসলেই একজন কাজী। সে নাকি তার জীবনে ৬,০০০-এর বেশি বিয়ে দিছে। এখন এই নাম্বারটা সঠিক কিনা আমি জানি না, এটা ফেসবুকে খুব গড়ে বা ২-৪ জন সাংবাদিকও লেখে দেখি। তবে বড় কথা হচ্ছে যে এই ছেলেটা যেভাবে উঠে আসছে, এটা অপ্রতিরোধ্য বললেও কম বলা হয়। তার জীবনটাকে রূপকথা বললেও কম বলা হয়। কিন্তু এটা শুধু রূপকথার গল্প নয়, এটা একটা বিরাট স্ট্রাগলের গল্প। সে অলমোস্ট ১০টা বছর এই ঢাকা শহরে ক্রিকেটের জন্য ভাগ্যের সন্ধানে দুয়ারে দুয়ারে ঘুরছে। কিছুই হয় নাই। শেষ পর্যন্ত বোলিংয়ে সামান্য কিছু পরিবর্তন আছে। সে বুঝছে যে সাধারণ স্পিনার হয়ে বসে থাকলে আমার ভাগ্যের দুয়ার খুলবে না। আমাকে ইউএসপি তৈরি করতে হবে। সেই ইউএসপিটা কি? আমি শুধু অফ স্পিন করি হবে না। আমাকে একই অ্যাকশনে লেগ স্পিন করতে হবে। আমাকে একই অ্যাকশনে ক্যারাম বল করতে হবে। একই অ্যাকশনে দুসরা করতে হবে, একই অ্যাকশনে গুগলি করতে হবে। কি একটা সিদ্ধান্ত! এবং সেই সিদ্ধান্তটা ২.৫ মাসে, মাত্র ২.৫ মাসে সে নেট থেকে ম্যাচে নিয়ে আসছে। এবং তার ফলাফল দেখেন, ১.৫ বছরের ভিতরে সে এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সেনসেশনাল বোলার। আমরা আজকে রুবেল মিয়ার গল্পটা একটু করি যে রুবেল মিয়া কোথা থেকে কোথায় চলে আসলো ১.৫ বছরের মধ্যে। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮ তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, এই ক্রিকেটের কল্যাণে বহু বিচিত্র পেশার লোকেদের ক্রিকেটে দেখছি, বহু বিচিত্র পেশার লোকেদের। ট্রাক চালককে দেখছি, শিক্ষককে দেখছি, ডাক্তারকে দেখছি, বিশেষত আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এখন ইতালি বা এসব দলে পাবেন। এসব দলে যারা পার্ট টাইম ক্রিকেটার, তাদের পেশা শুনলে অবাক হয়ে যাবেন। কেউ কার্পেন্টার, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, পাশাপাশি ক্রিকেট খেলেন। কিন্তু পৃথিবীতে কোথাও কোনো কাজই সত্যি সত্যি ক্রিকেট খেলেন, বিয়ে দেওয়া যে কাজী, এই রেজিস্টার্ড কাজী, এটা এর আগে আমি শুনি নাই। কেউ আছেন কিনা জানি না, তবে কাজী রুবেল মানে মোহাম্মদ রুবেল এই রেকর্ডটা সম্ভবত করে ফেলছে যে ইন্টারন্যাশনাল সার্কিটে সে চলে আসছে। ওই তার সাবেক পেশা কিন্তু কাজী। যদিও ব্যাপারটা শুনতে যত রোমান্টিক মনে হয় যে একজন কাজী হঠাৎ করে তার কাজী অফিস ছেড়ে ক্রিকেট মাঠে চলে গেছেন, ব্যাপারটা ওরকম না। তার জীবনটা আসলে খুব স্ট্রাগলের জীবন। ও রুবেল চিটাগাংয়ের ছেলে। চিটাগাংয়েই ক্রিকেট খেলে মোটামুটি একটা প্রতিষ্ঠা পাওয়ার মতো অবস্থা হয়েছিল আজ থেকে ১০-১২ বছর আগে। তখন তার পাশে ছিলেন শুধু তার মা। সে একটা ইন্টারভিউতে, আমাদের আফনান পিয়ালকে দেওয়া যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে বলতেছিল যে বহুদিন এরকম হয়েছে, মাঠে খেলতেছে, তার বাবার এই গেমে তারে মারতে মারতে বাসায় নিয়ে আসছে। কিন্তু ঠেকাইছে তার মা। ঠেকাইছে শুধু না, বাবার সঙ্গে ঝগড়াও করছে যে কেন ছেলেটাকে মারতে হবে। মাদ্রাসায় পড়তো, কিছুতেই বাবা চাইতেন না যে খেলাধুলা করে সময় নষ্ট করুক। আমি এই বাবাদের দোষ দেখি না। আমাদের এখানে তো পরিষ্কার বাচ্চাদের জন্য কোনো পাথওয়ে নাই। একটা বাবা কিভাবে, কি ভরসায় ছেলেকে পড়াশোনা নষ্ট করে খেলতে দেবেন? ফলে বাবাদের রাগ থাকে আর মায়েদের স্বপ্ন থাকে।
মা ওই ছেলেটাকে ক্রিকেটের জন্য যেটুকু সমর্থন দেওয়া দরকার গোপনে গোপনে সবটুকু দিচ্ছেন একটা পর্যায়ে ছেলেটা ঢাকায় চলে আসে। 2015 সালের কথা। 2015 সালে এসে ঢাকায় দুয়ারে দুয়ারে ঘুরছে বিভিন্ন ক্লাবে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোথাও না ভাগ্যের ইয়েটা খোলে না, দুয়ারটা খোলে না। একটা পর্যায়ে এসে মিরপুর বয়েজের হয়ে বেশ কয়েক বছর সেকেন্ড ডিভিশনে খেলছেন, আমকা ওয়াস্তে খেলছেন, বেশি ম্যাচ ট্যাচও পাইতো না। ওই ডানহাতি অফ স্পিনার তো একটা জিনিস তো সত্যি, সারা পৃথিবীতে ডানহাতি অফ স্পিন এখন একটা করুণ দশার মধ্যে পড়ছে। ডানহাতি অফ স্পিন খেলাটা ব্যাটসম্যানদের জন্য খুব সহজ হয়ে গেছে, ফলে এই ডানহাতি অফ স্পিনারদের দাম সারা পৃথিবীতে কমে গেছে, সারা পৃথিবীতে। এর ফলে আমাদের লোকাল ক্রিকেটেও এদের আর কেউ পাত্তা দেয় না। ডানহাতি অফ স্পিনার তুমি আর কি করবা, ফলে ওই সেকেন্ড ডিভিশনে মিরপুর বয়েজের নামকা ওয়াস্তে খেলে, বড় কিছু করে না। ওর যখন বয়স 27, ততদিনে ওর মা মারা গেছেন। এটা সম্ভবত ওর জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। ওর মা মারা যাওয়াটা ওর জন্য ছিল রিয়েলিটি চেক, যে এতদিন পর্যন্ত মার সাপোর্ট, তারপরে এইসব করে আমি তো টিকে রয়েছি, কিন্তু এখন কি করব? আমার কি ক্রিকেটে আদৌ টেকা হবে, নাকি ওই মামার সঙ্গে যে কাজটা করতাম চিটাগাং গিয়ে ওটাই করতে হবে? ওটা একটু ফাঁকে বলে নেই, এই ছেলেটা লম্বা একটা সময় সংসারে সাপোর্ট দেওয়ার জন্য তার মামা হচ্ছেন রেজিস্টার্ড কাজী। মামার কাজী অফিস আছে, প্রথমে মামার সহকারী ছিল, পরে মামা ওকে সম্ভবত লাইসেন্স করে দেন বা সহকারী হিসেবে সেও ওই কাজে অংশ নেয়। বলা হয়, মিডিয়াতে দেখি বা ফেসবুকে দেখি, সে 6,000 বিয়ের কাগজপত্রের কাজ করছে, মানে কাজী হিসাবে রোল প্লে করছে। ইনক্রেডিবল নাম্বার, ইনক্রেডিবল নাম্বার। এখন তার সামনে পথ ছিল ওটাই, মাদ্রাসায় পড়াশোনা করছে, ওই কাজী হিসাবে অভিজ্ঞতা আছে, মামা কাজী, তাহলে সব কিছু ছেড়ে আবার ফিরে যাওয়া, ফিরে গিয়ে চিটাগাংয়ে কাজী হিসাবে বাকি জীবন কাটানো। নাকি মার ওই স্বপ্নটা, যে স্বপ্নটা মা তো আমার ধারণা ক্রিকেট বুঝতেন না, যে বিরাট ক্রিকেট বুঝেন বা ক্রিকেট নিয়ে বিরাট নিজের স্বপ্ন দেখতেন, তা না। আমাদের দেশের মায়েদের যা হয় বা পৃথিবী জুড়ে মায়েদের যা হয়, ছেলের স্বপ্ন সন্তানের স্বপ্নই মার স্বপ্ন। ছেলেটা কি একটা ভালোবাসে, কি একটা হতে চায়, ওটা হতে দিতে হবে, ওটার জন্য স্বপ্ন দেখা। উনি স্বপ্ন দেখতেন ছেলেটা একদিন বড় ক্রিকেটার হবে, কিন্তু তার আগে মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই সময়ে মোহাম্মদ রুবেল সিদ্ধান্ত নিল যে না, নিজেকে একটু বদলাতে হবে, একটা ইউএসপি তৈরি করতে হবে। তার বক্তব্য যে আমার এমন কিছু করতে হবে যেটা আমাকে কেউ এড়াইতে পারবে না। সেটা কি? ডানাতে অফ স্পিন দিয়ে শুধু তাই হবে? হতে পারে যদি সেটার সঙ্গে আপনি ক্যারম বল যোগ করেন, যদি সেটার সঙ্গে দুসরা যোগ করেন। না, শুধু এটুকুতে রুবেল থামলো না, এগুলো তো করলোই, ক্যারম বল শিখলো সবার আগে, দুসরা শিখলো। সে সঙ্গে ঠিক করলো ওই প্রায় একই রিলিজ পয়েন্টে, একই রিস্ট পজিশনে লেগ স্পিন করবে, ফিঙ্গারেও ঘুরাবে, আবার দরকার হলে কবজিতে ঘুরাবে। বুঝেন কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর সিদ্ধান্ত। লেগ স্পিন করা শুরু করলো, শুধু কি লেগ স্পিন, উল্টাটাও করতে হবে। ওই লেগ স্পিনটাই যেন দুপাশেই ঘুরে, মানে গুগলিও হবে, আবার জেনুইন টার্নও হবে। তার মানে দেখেন, সে একেবারে ফেয়ার 5টা ডেলিভারি করতেছে, আপনার জেনুইন অফ স্পিন করতেছে, দুসরা করতেছে, ক্যারাম্বল করতেছে, লেগ স্পিন করতেছে, রং ওয়ান করতেছে, মানে গুগলি করতেছে, 5টা ফেয়ার ডেলিভারি করতেছে। দুর্দান্ত, মানে দুর্দান্ত হয়ে উঠলো। এই সময় তার একটা ব্রেক হলো হচ্ছে ন্যাশনাল টিমের নেটে। আপনারা জানেন আমাদের এই ঢাকায় এবং চিটাগাংয়ে মোটামুটি লেভেলে যারা খেলে, তাদের একটা রেগুলার আস্তানা হয় নেটে বল করা, ন্যাশনাল টিমের নেটে। ও মূলত দৃষ্টি আকর্ষণ করলো হচ্ছে চট্টগ্রামে, শ্রীলঙ্কা যখন খেলতে আসলো তখন নেটেও বল করতেছিল। ওখানে লিটন বা সকলরে একদম পাগল বানায় ফেললো, ওর বল কেউই রিড করতে পারতেছিল না। আর সবচেয়ে বড় কথা, এই ছেলেটা নাকি আমাকে অন্য একজন ক্রিকেটার এবং একজন সাংবাদিক বলছে, ও নাকি মানসিকভাবে ব্যাটসম্যানরা কাবু করে দেওয়া খুব ওস্তাদ, মানে ট্রাপ করে ফেলতে পারে খুব। ওই ব্যাটসম্যান কি ভাবতেছে এটা বোঝার চেষ্টা করে, সেই অনুযায়ী ডেলিভারি করে। বিশেষত লিটন রে খানিকক্ষণ ধরে এরকম উল্টা পাল্টা করে লিটন রে অনেকবার আউট করার পরে ওর দিকে সবার বেশ নজর গেল। তখনও ওর বল দুর্দান্ত, কিন্তু এত ভয়াবহ কার্যকর না। এই জায়গাটায় ও বলে যে ওর জীবনে একটা বড় ভূমিকা রাখছে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ ওকে দেখে বলল যে তোমার শট ঠিক আছে, তোমার ডেলিভারি ঠিক আছে, তোমার বলে যে 2-3 রকম টার্ন করাচ্ছ, সবগুলো অসাধারণ, কিন্তু তোমার রান আপে একটু প্রবলেম আছে। রান আপের পরে ফলো থ্রুটা আরেকটু বড় করতে হবে তোমার, তাহলে এইগুলো ঠিকঠাক হবে। বা এত ডিটেল তো আমি বুঝি না, কিন্তু ও যেটা বলছে যে ফলো থ্রুটা ঠিক করতে হবে, এই জিনিসটা রিয়াদরে করেও দেখাইছে এবং সে সেইটাই রপ্ত করছে। ফলে যেটা হয়েছে, ও এখন অপ্রতিরোধ্য হয়ে গেছে এবং সেই অপ্রতিরোধ্য হওয়াটা শুরু কিন্তু তার আবার চিটাগাং থেকেই।
যদিও আপনি বলতে পারেন যে প্রথম বড় ধরনের সে রিওয়ার্ড পেল এই ঢাকাতেই, ফার্স্ট ডিভিশন ক্রিকেটে চান্স পেল তার পরের বছর ওই নেটে ওই দুর্দান্ত পারফর্ম করার পরেও নানা রকম ডেলিভারি দিতে ফার্স্ট ডিভিশনে সর্বোচ্চ উইকেট শিকারী হলো ওই সিজনের। গাজী টায়ার্সের হয়ে খেললো 15 ম্যাচে 45 উইকেট, সেকেন্ড যে হয়েছিল তার চেয়ে ও 13 উইকেট বেশি পেল। বুঝতে পারেন তাইলে ও কি বিভৎস বোলিংটা করছে, মানে ফার্স্ট ডিভিশন লেভেলে ওকে খেলার মতো ব্যাটসম্যান পাওয়াই খুব কঠিন। পরের বছর চট্টগ্রামের রিজিওনাল ক্রিকেটে সে আরও চমকায় দিল, 6 ম্যাচে 15 উইকেট নিল চিটাগাংয়ের রিজিওনাল ক্রিকেটে, ম্যান অফ দ্য ফাইনাল হলো, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো। এখানেই মূলত তার দিকে সবার চোখ পড়লো, ওইখানকারই অফ স্পিনার নাইম থেকে শুরু করে সবাই ওকে বলতে থাকলো যে তুই তো মিস্ট্রি স্পিনার, তুই তো মিস্ট্রি স্পিনার, অনেক বড় স্পিনার হয়ে গেছিস তুই। আসলে তুই না, আসলে ও তো বয়সে নাইমদের সিনিয়র। নিশ্চয়ই সবাই এসে ওইটা বললো যে আপনি তো এই বয়সে একটা কিছু করে ফেলছেন, এবং সেই পুরস্কারটা সে চট্টগ্রাম দলের কাছ থেকে পেল। চট্টগ্রাম যখন এনসিএল টি20-র জন্য দল করলো, তাকে স্কোয়াডে নিল। সে ভাবছে, সে পরে বলতেছিল যে রাখার জন্য রাখছে, কারণ এখানে তো অফ স্পিনার আছেই নাইম। বলে নাইম আর আমি দুজনকে তো খেলাবে না, খেলালে শুধু নাইমকেই খেলাবে না। এখানে আমি চট্টগ্রামের ম্যানেজমেন্টে কারা ছিলেন আমি ঠিক এখন বলতে পারতেছি না, তাদের প্রতি একটা বিশেষ কৃতজ্ঞতা জানাই। তারা নাইমের মতো একটা সুপার অফ স্পিনার যেমন রাখছে, মিষ্টি স্পিনারকেও জায়গা করে দিচ্ছে, যার পুরস্কার হিসাবে সে 8 ম্যাচে 10 উইকেট পাইছে, সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে গত এনসিএল টি20-র। মানে এই দেখেন, এই তখনও 1 বছর পূর্ণ হয় নাই, এর মধ্যেই সে যে টুর্নামেন্ট খেলতেছে, ফার্স্ট ডিভিশনের সেরা বোলার হচ্ছে, রিজিওনাল ক্রিকেটের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে, ম্যান অফ দ্য ফাইনাল হচ্ছে, এনসিএল টি20 খেললো তার তৃতীয় টুর্নামেন্ট, ওটাতে সেরা উদীয়মান হলো। এবার থাকলো ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে চলে আসলো, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে আবার চমকায় দিল। আগের বছর গাজী টায়ার্সের হয়ে খেলছে, এবছর গাজী গ্রুপের হয়ে খেললো, 10 ম্যাচে 20 উইকেট, 10 ম্যাচে 20 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু ইকোনমি মিলায় এবার ডিপিএল এর সেরা আকর্ষণ ছিল সে। দেখেন, তার মানে এইটুকু সময়, এই 1.5 বছর সময়, 2025-এর শুরু থেকে 2026-এর মাঝামাঝিও না, ডিপিএল পর্যন্ত, এইটুকু সময়ের মধ্যে সে যে 4টা টুর্নামেন্ট খেলছে সবগুলোতে সেরা আকর্ষণ সে। কোনোটায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কোনোটায় উদীয়মান, কোনোটায় তৃতীয় সেরা বোলার, কিন্তু সেরা আকর্ষণ মানে একদম কাঁপায় দিচ্ছে। এটার পুরস্কার পেতে সাধারণত আমাদের দেশে মানে ক্রাইসিসটা কি হয়, দুটো ক্রাইসিস ওর সামনে ছিল বা আছে। একটা হচ্ছে এই পুরো ঘটনাটা ঘটাইতে ঘটাইতে কিন্তু 30 বছর বয়স হয়ে গেছে। সেই যে 2015 সালে ঢাকায় আসছিল, তারপরে তো 10টা 11টা বছর পার হয়ে গেছে। এই নিজেরে বদলায়, নিজেরে একজন মিস্ট্রি স্পিনার করতে অনেক সময় লেগে গেল। 30 বছর বয়স হয়ে গেছে, এই বয়সটা একটু প্রতিকূল বয়স। 30 বছর বয়সে আপনাকে সম্ভাবনাময় ক্রিকেটার হিসাবে দেখা খুব কঠিন, যে এখন নতুন করে ব্রেক দেওয়া, নতুন করে কদ্দূর যাবে। 30 বছর বয়সে আপনি যদি অলরেডি ডোমেস্টিকে এস্টাবলিশ হন, ব্রেক পাবেন, কিন্তু অত ডোমেস্টিকে মাত্র এই কয়দিন হয়েছে, তাহলে কি ব্রেক পাবে? আবারও নির্বাচকদের একটা ধন্যবাদ দিই, নির্বাচকরা এই ছেলেটাকে এইচপি দলের জন্য সিলেক্ট করে ফেলছেন। নর্থ এন্ড টি20-তে এইচপি দলের সঙ্গে সে গেল এবং 3 ম্যাচে 11, প্রথম ম্যাচে 4, পরের ম্যাচে 3, এ ম্যাচে আবার 4 উইকেট। এই 3 ম্যাচে 11 উইকেট নিয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা আকর্ষণ সে। মানে সর্বার্থে সে এই 30 বছর বয়সে রীতিমতো ধূমকেতুর মতো, নিহারিকার মতো জ্বলতেছে। ধূমকেতু বলি না কাউরে, ধূমকেতু তো পুড়ে নিঃশেষ হয়ে যায়, নিহারিকার মতো জ্বলতেছে, একদম সূর্যের মতো জ্বলতেছে। এখন এই বয়সটা খুব চমৎকার একটা বয়স। একদিকে যেরকম শুরুতে বললাম যে বয়সটা একটা ক্রাইসিস, কারণ এই বয়সে আপনি ব্রেক পাওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি 25-26 পর্যন্ত খুব সম্ভাবনা থাকে ব্রেক পাবেন, ব্রেক পাবেন। কিন্তু একবার 30 হয়ে গেলে, কারণ তখন তো হিসাব করা হয় আপনার সামনে আর বয়স সব মিলিয়ে 6-7 বছর সাধারণত, আর রেয়ার কেসে সেটা 10ও হতে পারে। এখন 6-7 বছর বয়স, আপনাকে তো আরও 1-2 বছর দেখতে হবে, ফলে ওই একটা ডিলেমা থাকে। আবার এটাও সত্যি, 30-এ যদি আপনি নিজের মোটামুটি প্রুফ করে ফেলতে পারেন, তাহলে যদি একবার ইন্টারন্যাশনাল সার্কিটে যান, আপনার সামনে কিন্তু দারুণ একটা সময়। ওই যে বললাম 6-7 বছর, 6-7 বছরে আপনি ওয়ার্ল্ড ডমিনেট করে ফেলতে পারেন। এবং এখন এই ধরনের ক্রিকেটার শর্টার ফরম্যাটে, বিশেষত 20 ওভারের ক্রিকেটে এই ধরনের মিস্ট্রি স্পিনারের ওয়ার্ল্ড ডমিনেট করে ফেলার সম্ভাবনা খুব বেশি। ফলে আমি এখনই অ্যাডভোকেসি করতেছি না যে মাত্র 1.5 বছরের ছেলেটা এইখান থেকে এইখানে উঠছে, কার্ভটা তো অবিশ্বাস্য। এখান থেকে এখন আমরা ইন্টারন্যাশনালে নিয়ে নিব কি না, আমি এখনো ডিসিশন দেওয়ার মতো মানে আমি নিজে যদি কিছু বল দেখতাম, তাহলে হয়তো আরো জোরের সঙ্গে বলতে পারতাম। তবে আমাদের এই জাতীয় চান্সগুলো না মিস করা উচিত না। এইগুলো চান্স, 20 ওভারের ক্রিকেটে বিশেষত, এখানে তো আপনার লম্বা করে ভাবার কিছু নেই, 5-6 বছর এনাফ সময়। এইখানে আপনার যদি রেজাল্ট পাইতে হয়, এখানে আপনার প্রতিটা খেলোয়াড়, 20 ওভারের ক্রিকেটে আমি সবসময় বলি যে 11 জন খেলোয়াড়ের 11টা ইউএসপি লাগবে।
20 ওভারের ক্রিকেটে আপনি ট্র্যাডিশনাল খেলোয়াড় চুজ করে করে পারবেন না। ও একজন সলিড ওপেনার, ও একজন সলিড পেসার, এগুলো দিয়ে হবে না। আপনার প্রত্যেকটা মুস্তাফিজ লাগবে, প্রত্যেকটা স্পেশালিস্ট ইউএসপি ওয়ালা খেলোয়াড় কিছু একটা অন্যরকম করে যেটা প্রতিপক্ষ ঘাবড়ে যাবে। তো আমরা স্পিনে সেই জিনিসটা আনতেই পারতেছি না, 20 ওভারের ক্রিকেটে আনতেই পারতেছি না। আমাদের এই স্পিনাররা মানে যারা আসতেছে তারা ভালো, কিন্তু এরা বড় বেশি ট্র্যাডিশনাল, বড্ড ট্র্যাডিশনাল। ফলে আমাদের এই অ্যালিস আছে একটা ছেলে, একদিকে ইনজুরির সঙ্গে লড়াই করে এবং ভাগ্যের সঙ্গে লড়াই করে পেরে উঠতেছে না। আবার ব্রেকও তেমন পায় না। আবার ব্রেক পাবো পাবো অবস্থা হলেই ইনজুরিতে পড়ে যায়। এখন এই ছেলেটা মিস্ট্রি স্পিনার এবং যারা তারা দেখছে সবাই বলতেছে মিস্ট্রি স্পিনার, নাম কাও আসতে মিস্ট্রি স্পিনার না। সেই ৫-৬টা ভেরিয়েশন সবগুলো দুর্দান্ত করে। কোনোটাই এমন না যে কাজ চালানোর জন্য করে। ফলে এরকম একটা ছেলে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কল্পনা করতেই পারি যে হুট করে আসবে, এসে মিষ্টিটা দেখাবে। হ্যাঁ, মিষ্টি বোলারের কি বিপদ সেটা আমি জানি। এটা একটু পুরনো হলে সবকিছু খসে পড়ার ব্যাপক চান্স থাকে। অজন্তা মেন্ডিস থেকে শুরু করে অনেকের এটা হয়েছে, এক সিজন টিকছে, তারপরে যেই এক্সপোজ হয়ে গেছে শেষ। আবার উল্টোটাও হচ্ছে, আমাদের মুস্তাফিজিতে এই পৃথিবীতে সবচেয়ে বড় সাক্ষী, সুনীল নারিনও বড় সাক্ষী যে তারা সিজন গেছে আর পাকছে, সিজন গেছে আর পাকছে, তাদের রহস্য আরও বাড়ছে। এই 15 বছরেও তাদের পড়ে শেষ করা যায় নাই। ফলে কোনটা হবে সেটা রুবেল রের উপরে ছেড়ে দেন। কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ছেলেটাকে ট্রেনে তোলা। যেহেতু আমাদের হাতে অন্য কোনো অপশন নেই, আমাদের হাতে কোনো ভালো মানে ওইরকম এক্সট্রাঅর্ডিনারি ইউএসপি ওয়ালা স্পিনার নাই। যা একটু এক্সট্রাঅর্ডিনারি ইউএসপি ওয়ালা খেলোয়াড় শর্টার ফরম্যাটে আমাদের মুস্তায়েকা। ফলে এই একটা ছেলেরে দিয়ে কতক্ষণ আপনি প্রতিপক্ষরে অবশ করে রাখবেন। আরেকটা কাউরে আনেন, আলিসরে আনেন, এই ছেলেটারে আনেন, এই ছেলেটারে একটা ব্রেক দিয়ে দেন। টি-20 তে একটা ব্রেক দিয়ে দেন। টি-20 তো খেলাটা। তারপরে যদি জায়গা করে নিতে পারে তাহলে কিন্তু পৃথিবী কাঁপায় দেবে। পৃথিবী একদম সারা পৃথিবী আপনার এখন যেরকম আপনি দেখেন লঙ্গার ফরম্যাট গুলাতে আমাদের নাহিদ রানা বা অন্যদের নিয়ে যেটা হচ্ছে, ওরে নিয়ে সেটা হবে। হতেও পারে, নাও হইতে পারে। এগুলা খানিকটা গ্যাম্বলিং করে ফেলতে হবে। কাজী সাহেবরে একটু বড় উইকেট ফেলার সুযোগ করে দেন। যেহেতু ৬,০০০ উইকেট ফেলছে ওই বিয়ে দিয়ে, আরও এরকম বন্যার মতো উইকেট ফেলতেছে বল হাতে, এবার একটু ইন্টারন্যাশনাল পর্যায়েও দেখা যাক। কাজী সাহেবের জন্য অনেক শুভকামনা। রুবেল, হোপ ফর দ্য বেস্ট। আশা করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি এই জিনিসটা দেখাবেন।